আমাদের চ্যানেলে ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থেকে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না কিন্তু। ম্যাডাম, আপনাকে না আপনার মা ডাকে। আপনি যান, আমি আসতেছি। জান্নাত তখন ভাবে, মা যদি এখন আমাকে জনির কথা বলে তাহলে মাকে আমি কিসের উত্তর দেব? কেমনে বলবো আমি জনিকে তাড়িয়ে দিয়েছি, যার জন্য আমার মা আজও বেঁচে আছে, তাকে আমি তোমার কাছ থেকে তাড়িয়ে দিয়েছি। জান্নাত তখন ধীরে ধীরে তার মায়ের রুমে যায়, গিয়ে দেখে যে তার মা বিছানায় শুয়ে আছে। জান্নাত তখন মায়ের কাছে গিয়ে বসে। কি হলো মা, ডাকতেছো কেন? কিছু কি বলবা? মারে, তুমি তো জনিকে সাথে করে নিয়ে গেলা, তাহলে জনি কোথায়? জান্নাত চমকে যায় তার মায়ের কথায়, যে ভয়টা পাচ্ছিল সেটাই হলো। এখন কি বলি মাকে? যদি বলি জনি তাড়িয়ে দিয়েছি, তাহলে মা যদি কিছু হয়ে যায়? জনি যাবার সময় বলেছে যে মাকে যেন ভালো মতো রাখি, এখন কি বলি? না মানে আম্মু, জনি তো বাহিরে গিয়েছে, একটু পরেই চলে আসবে। আমার সাথে দেখাটাও করে গেল না। ওই তো একটা কাজে বাইরে গেছে, একটু পর চলে আসবে, তুমি চিন্তা করো না। তোমার চোখে পানি কেন জান্নাত? কই মা, এমনি। তোমাকে অনেকদিন পর কাছে পেলাম, সেটারই আনন্দে চোখে জল চলে আসছে। আয় মা, আমার কাছে আয়। জান্নাত তখন তার মাকে গিয়ে জড়িয়ে ধরে আর কান্না করতে থাকে। আমি জান্নাত ম্যাডামের বাসা থেকে কান্না করতে করতে বাহির হয়ে রাস্তার দিকে হাঁটতে থাকি। মনে অনেক কষ্ট, বুকে বেদনার ঝড়। আমাকে কেন এত কষ্ট পেতে হয়? কষ্ট আর কতই করব? বড় হতে না হতেই কষ্ট করা লাগতেছে। জান্নাত ম্যাডাম, আপনি একদিন বুঝবেন কষ্ট পেলে কেমন লাগে। আমি আপনাকে কোনো দিনও ক্ষমা করব না। আপনি একদিন নিজে আমার কাছে সকল কিছুর জন্য ক্ষমা চাইবেন, কিন্তু আফসোস সেদিন আমি আপনাকে ক্ষমা করব না। আর সেদিনই বুঝবেন যে কষ্ট পেলে কেমন লাগে। আপনি আমার কাছ থেকে সানজিদাকে কেড়ে নিয়েছেন। সানজিদা এখন আমাকে দেখতে পারে না। একমাত্র আপনারই কারণে সানজিদা আমাকে ভুল বুঝলো। আপনার এই ভুলের কারণে একদিন কাঁদতে হবে। আপনার প্রতি এখন আমার শুধু রাগটুকুই থেকে গেল। রাস্তা দিয়ে হাঁটতেছি আর জান্নাত ম্যাডামের সকল কথাগুলো ভাবতেছি। আজকে থেকে আমি একা হয়ে গেলাম। মা পাশে ছিল আগে, কত ভালো দিন যাইতো। মা আমাকে কত আদর করত, ভালোবাসতো। আজ সেই মা আমার কাছে নেই, সে এখন অন্যের মা। আজ থেকে আর আমি কাউকে মা বলে ডাকতে পারবো না। মা কি জিনিস সেটা আজ থেকে শুধু অনুভব করা লাগবে। হাঁটতে থাকলাম। এখন একমাত্র যাওয়ার জায়গা হলো, আগে আমি আর মা যে বাড়িতে থাকতাম রাস্তা দিয়ে যাচ্ছি। বাড়িতে এসে রুমে গেলাম। কত ছোট একটা রুম, না আছে এখানে ভালো বিছানা, না আছে ভালো খাবার, না আছে ভালো কাপড় চোপড়। মা এত বড় বড় বাড়ি থেকে চলে এসে এখানে কেমনে আমার সাথে থাকলো? আর মা যে তার পরিবারের মেয়েকে ফেলে চলে আসছিল, সেটা আমাকে কেন বুঝতে দিত না? কেন বলেনি? কেমনে পারলো মা এত সব করতে? নাকি আমি যাতে না বুঝে যাই? বিছানায় শুয়ে পড়লাম। এখন কি করব? একটা চাকরি খুঁজতে হবে, না হলে তো আর বাঁচতে পারবো না। কি খাবো টাকা না থাকলে? শরীরে অনেক ব্যথা করতেছে। মায়ের জন্য কতটা আঘাত সহ্য করেছি, কিন্তু সেই মাটাই নেই। 2 দিন পর ঘরে বসে আছি। আমার কাছে যে কয়টা টাকা ছিল তা দিয়ে 2 দিন পার করছি। হাতে আর মাত্র কিছু টাকা আছে। কি করা যায়? আজকে একটা চাকরির ব্যবস্থা করা লাগবে, না হলে না খেয়ে মারা যেতে হবে। মায়ের কথা খুব মনে পড়তেছে। মা আমাকে আদর করে মা বুকের কাছে নিয়ে ঘুম পাড়ায় দিত। এখন থেকে আর মায়ের বুকে ঘুম পাড়তে পারবো না, আর মাও আমাকে ঘুম পাড়িয়ে দিতে পারবে না। আমি 2 দিন আগে মায়ের কাছে যে গিয়েছিলাম আমার আসল পরিবারকে, তার সব কথা জানতে, কিন্তু জান্নাত ম্যাডামের জন্য তাও সেটা পারলাম না। হায় রে কপাল আমার! কিছুক্ষণ পর দরজায় কেউ টোকা দিল, আবার দিল। আমাকে খোঁজার জন্য আবার কে আসলো? আমি গিয়ে দরজাটা খুললাম। খুলে তাকে দেখে তো আমি অবাক। মা, তুমি এখানে? আমি আসবো না তো কে আসবে বাবা? না মানে তুমি তো। আমি কি আসতে পারি না এখানে?
কি বলছো এসব? তুমি আসতেই পারো। কিরে বাবা, তোর মনে হয় এই কয়দিন খুব কষ্ট হয়েছে? না মা, কোনো কষ্ট হয় নাই। আর তুমি এখানে কেন আসলা? এখানে তো ভালো মতো খেতেও জায়গা নাই। আর তুমি এখানে আসলা? তুমি তো বিশাল ধনী পরিবারের একজন। আমি আমার ছেলের কাছে আসছি। আর বাবা, তুই এমন করে কথা বলছিস কেন? না মা, এমনি, মাফ করে দাও। আর চলো, তোমাকে আগিয়ে ধুয়ে আসি। না বাবা, আমাকে তোর আগাতে হবে না। এখন থেকে তুমিও আমাদের সাথে থাকবে। আঙ্কেল আপনি? আমি। তোমার মা তোমাকে এই 2 দিন পাশে না পেয়ে কি রকম যে হয়ে গেছিল, তোমার জন্য ভালো মতো খাই নাই, শুধু কান্না করেছে আর বলছে তোমাকে পাশে নিয়ে আসতে, কিন্তু তুমি তো যাও নাই, আর আমরা খুঁজে তোমাকে পাই নাই। কি হয়েছে মা? তুমি খাবার খাও নাই কেন? তুমি তো একে অসুস্থ, আবার খাবারও খাও নাই কেন মা? তুমি জানো না তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না? আমাকে যদি মা বলতি তাহলে 2 দিন কেন আমার সাথে দেখা করিস নাই? আমার বুঝি কষ্ট হয় না তোকে কাছে না পেলে? আমি আমার ছেলেকে কাছে পাই নাই, তাই খাবার খাস নাই। তুই তো এই 2 দিন অনেক শুকিয়ে গেছিস। না মা, আমি ঠিক আছি। তুমি তো শুকিয়ে গেছো। না রে বাবা, আয় আমার কাছে আয়। আমাকে মা কাছে নিয়ে কপালে চুম্মা খায়। আয় বাবা, আজ থেকে আমার কাছে তুই থাকবি। চল এখন। না মা, এখান থেকে আমি যেতে পারবো না। না বাবা, আয় না আমার সাথে। আমার না তোকে ছাড়া ঘুম আসে না, আমি ঘুমাতে পারি না। না মা, এ হয় না। তোমার পরিবারে আমি যেতে চাই না। তুমি এখন থেকে আগের মতো পরিবার পেয়েছো। তোমার একটা মেয়ে আছে, স্বামী আছে। তুমি সেখানে এখন অনেক ভালো থাকবে। আমি গিয়ে সেখানে কি করব? আর তাছাড়া জান্নাত ম্যাডামও তো তোমাকে ছাড়া কতটা বছর একলা থেকেছে। আমিও তাহলে সেই বাড়িতে যাব না, এখানেই থাকবো। ধুর, কি বলো মা? তুমি চলে যাও। এরকম নোংরা পরিবেশে তোমার আর থাকা লাগবে না। আমি অনেকদিন থেকেছি, আজও পারবো থাকতে। জনি, চলো না আমাদের বাড়িতে। আর তুমি তো এতদিন আমাদের বাড়িতেই ছিলা, আর আজ থেকে তোমার মাও থাকবে। চলো না। আর তুমি না গেলে যে জান্নাতের মাও যাবে না, আর জান্নাতের মা না গেলে জান্নাত কান্না করবে। আমি যে আপনার মেয়ের জন্যই যেতে চাচ্ছি না। না মানে, আমার সাথে না গেলে তাহলে কিন্তু কিছু করে ফেলবো আমি। তোমার কিছু হলে যে মা, আমি অনেক কষ্ট পাবো। ঠিক আছে, আমি যাব। সত্যি? তাহলে চল বাবা। চলো জনি। আচ্ছা। তারপর আমি মায়ের সাথে জান্নাত ম্যাডামের বাড়িতে যেতে লাগলাম। মা, আঙ্কেল এসেছে গাড়ি করে। বাড়ির কাছে গিয়ে বুঝলাম আঙ্কেল গাড়ি চালিয়ে এসেছে। জনি, তুমি পিছনে গিয়ে বসো কেমন? ঠিক আছে আঙ্কেল। মা আঙ্কেলের পাশে বসলো সামনে। আমি যখন গাড়িটার দরজা খুলে ভিতরে বসতে যাব, তখন দেখি জান্নাত ম্যাডাম গাড়ির ভিতর বসে আছে। আমি তখন ভাবতে থাকি, বসবো নাকি বসবো না। কি হলো, আসো ভিতরে। আমি ম্যাডামের কথাটা শুনে অবাক হয়ে যাই। জান্নাত ম্যাডাম আমাকে তুমি করে বলতেছে। বিশ্বাস হইতেছে না। কি হলো, হাসো ভিতরে। আমি গিয়ে বসলাম, গাড়ি চলাতে লাগলো। জান্নাত ম্যাডামও তাহলে মায়ের সাথে আসছিল। জানি না ম্যাডামের আবার কোন মতলব আঁকছে নাকি। সেদিন ম্যাডাম নিজে আমাকে তাদের বাড়িতে আসতে না করলো, আর আজকে ভালো ব্যবহার করতেছে। হায় রে, একটা মেয়ে কিনা কি করতে পারে। কিন্তু যতই ম্যাডাম আপনি কিছু করেন, আমি আপনার আর কোনো রকম অপমান সহ্য করব না। আপনার কোনো কিছুই আর মানব না। গাড়ি চালাতে লাগলো। আমি মাথা নিচু করে গাড়িতে বসে আছি। ম্যাডাম বারবার আমার দিকে তাকাইতেছে। আমি সেটা দেখেও না দেখার ভান করে আছি। গাড়িটা জান্নাত ম্যাডামের বাড়ির কাছে গিয়ে থামালো। আমি আমার মতো নেমে পড়লাম। মা আমার কাছে আসলো, আবার জান্নাত ম্যাডামের কাছে গেল। এরপর জান্নাত ম্যাডামকে মা ধরে। জনি, আসো ভেতরে। আমি যেতে লাগলাম। তারপর ভিতরে গেলাম। জান্নাত ম্যাডাম আঙ্কেলকে কি যেন বলল, আর চলে গেল তার রুমে। জনি, তোমাকে জান্নাত তার রুমে ডেকেছে, যাও দেখো তো কি বলে জান্নাত তোমাকে। যাও বাবা। আচ্ছা, যাইতেছি। তারপর জান্নাত ম্যাডামের রুমের কাছে যেতে থাকি। না জানি জান্নাত ম্যাডাম আমাকে কি বলে। আমি ম্যাডামের রুমের কাছে গিয়ে, আসতে পারি ম্যাডাম? হুম। জি বলুন, কেন কেন ডেকেছেন আমাকে? সেদিন তুই চলে কেন গেলি? মেজাজটা খারাপ কার না কার হবে, একই তো। আগের অনেক খারাপ ব্যবহার।
আর আজকে কোন রকম অপবাদ ছাড়াই মারলো। একটা ম্যাডামকে মারলাম। আপনার এইসব কিছুর কারণেই না এখন আর আমি আসি নাই। আপনি ভাবিয়েন না যে আমি এখন আপনার সেক্রেটারি আছি। আপনি আমাকে যা বলবেন তাই সবকিছু শুনবো। আর আপনি যখন তখন আমাকে মারবেন সেই সব আমি সহ্য করব। আগে করতাম মাকে বাঁচানোর জন্য। এটা বলে চলে আসলাম। জান্নাত ম্যাডাম আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আপনি এখন বুঝবেন যে আঘাত করলে তার কতটা কষ্ট হয়। চলে আসলাম। আগে যেখানে জান্নাত ম্যাডামের বাড়িতে থাকতাম সেখানে গেলাম, গিয়ে রুমে বসলাম। ম্যাডাম আমি কি যে ম্যাডাম আবার আমার হাতটা ধরছে। আমি হাতটা ছাড়াতে যাব, তখন জান্নাত আমাকে জড়িয়ে ধরে শক্ত করে। আপনি আমাকে জড়িয়ে কেন ধরলেন? আপনি এই ছোট লোকটাকে কেন জড়িয়ে ধরলেন? ছাড়ুন বলছি। আমি তোমাকে ভালোবাসি এখন অনেক, তাই ধরছি। আর আমাকে আগের সকল কিছুর জন্য মাফ করে দাও। আমি জান্নাতকে ছাড়াতে পারতেছি না, শক্ত করে ধরেছে। তাই আপনি আমাকে ছাড়বেন, না হলে কিন্তু। তুমি যাই করো, আমি তোমাকে ছাড়বো না। সানজিদা তখন জান্নাতের হাত ধরে আর আমার কাছ থেকে ছাড়ায়। তুই আমাকে জনির কাছ থেকে ছাড়ালি কেন? আমার সামনে তুই জনিকে কেন জড়িয়ে ধরলি? আমি জনিকে যা মনে হয় তাই করব, তাতে তোর কি? সেটা তুই এখন পারবি না। জনি, চল, আমার সাথে কাজ আছে। না জনি, তুমি যাবে না। তুমি এখন আমার সাথে যাবে। চলো তো জনি, জান্নাতের কথা শুনো না। আমি তখন সানজিদার সাথে যাইতে থাকি। জান্নাত তখন আমার হাতটা ধরে। আমি হাতটা ছাড়িয়ে নেই, ঝটকা মেরে তারপর সানজিদার সাথে যেতে থাকি। পিছনে তাকিয়ে দেখি জান্নাত কান্না করতেছে। জান্নাত ম্যাডাম, আপনি আমাকে আমার উপর যে অত্যাচার করছেন তার তার জন্য আজ আপনাকে কান্না করতে হচ্ছে। আপনি আরো কাঁদবেন। আপনার জিদের জন্য আপনাকে আরো অনেক কান্না করতে হবে। জনি, গাড়িতে উঠো। আমি গাড়িতে উঠলাম। সানজিদা গাড়ি চালাতে লাগলো। তারপর কিছুটা দূর যেতেই সানজিদা গাড়িটা থামালো আর আমার দিকে তাকালো। দেখে যে গালে রক্ত লেগে আছে। তখন সানজিদা আমার গালে হাত দেয়। আমি সানজিদার হাতটা সরিয়ে দেই। কি হলো? হাত সরলে কেন আমার? তুমিও তো দেখছি জান্নাত ম্যাডামের থেকে কম না। তুমি জান্নাতের উপর শোধ তোলার জন্য এখন আমাকে ব্যবহার করতেছো। আগে জান্নাত আমাকে মারতো, তুমি আমাকে ভালোবাসতে। আর এখন জান্নাত ভালোবাসে, তুমি আমাকে মারো। আমি শুধু জান্নাতের বুঝালাম যে যাকে ভালোবাসি তাকে নিজের সামনে কেউ মারলে কেমন লাগে, সেটা আমি জান্নাতকে বুঝালাম। জান্নাত আর সানজিদা, তোমাদের দুজনের মাঝে কোনো ব্যবধান নাই। তোমরা বড় লোকের মেয়ে বলে গরিবদেরকে যেমন ইচ্ছা তেমন ভাবে নাচাতে পারো। তোমরা দুজনে শোধ তোলার জন্য আমাকে ব্যবহার করতেছো। যত রকম মাইর আঘাত সব আমাকে করতেছো। আমি কি তোমাদের কোনোদিন কোনো কিছু করছি যে আমাকে তোমরা দুজনে ব্যবহার করতেছো? আমাকে মাফ করো। আমি কিছু বললাম না। তারপর অফিসে আসলাম। জনি, আমার সাথে আসো। আমি গেলাম সানজিদার সাথে। সানজিদা তার রুমে গেল আমাকে নিয়ে। তারপর আমাকে ব্যান্ডেজ করানোর জন্য নার্সকে ডাক দিল। নার্স আসলো, এসে আমার মুখের ক্ষত জায়গায় মেডিসিন দিল, ব্যান্ডেজ করতে চাইলো। আমি দিলাম না করতে। আর জান্নাত ও সানজিদার দুজনের প্রতি আমার ঘৃণা হচ্ছে। তারা দুজনে তাদের কাজের জন্য আমাকে ব্যবহার করতেছে। জনি, চলো, বাসায় যাব। আমি মাথা নাড়ালাম। তারপর সানজিদার সাথে যেতে লাগলাম। গাড়িতে উঠে পড়লাম। সানজিদা চালাতে লাগলো। কিছু দূর এসেই আমি বললাম, সানজিদা, গাড়িটা থামাও। কেন? আমি তো বাসায় যাব, তুমি আমাকে নামিয়ে দাও। আচ্ছা, আর কালকে কিন্তু এসে পড়বে সময় মতো। আমি মাথা নাড়ালাম। তারপর আমি নেমে গেলাম। সানজিদা চলে গেল। আমি রাস্তায় একা একা হাঁটতে থাকি। আমি এখন কি করব? কি করলে আমি স্বাধীন মতো চলতে পারবো? তারপর ধীরে ধীরে জান্নাত ম্যাডামের বাড়িতে আসলাম। এসে আমার রুমে যাই। গিয়ে আয়নার সামনে যাই। গিয়ে অবাক হয়ে যাই, মুখের কি অবস্থা। নিজেকে নিজেই চিনতে পারি না। ফ্রেশ হতে চাই। তারপর ফ্রেশ হয়ে রুমে এসে দেখি জান্নাত ম্যাডাম আমার রুমে এসেছে আর বিছানায় বসে আছে।
আপনি এখানে কেন? আমাকে দেখে জান্নাত সোজা জড়িয়ে ধরে। হুট করে জড়িয়ে ধরায় ভারসাম্য ঠিক রাখতে পারি না, পড়ে যাই বিছানার উপর। জান্নাত আমার উপর আছে। আমি তখন তাড়াতাড়ি করে উঠতে যাই। জান্নাত তখন আমাকে শক্ত করে জড়িয়ে ধরে থাকে। ম্যাডামের শরীরের ছোঁয়ায় শরীরে কেমন যেন একটা অনুভব হয়। তখনই আবার আগের সকল ঘটনা মনে পড়ে যায়। তখন জোর করেই আমি ম্যাডামকে বিছানায় ফেলে আমি উঠে পড়ি। আপনি কি পেয়েছেনটা কি? আমি যে তোমাকে ভালোবাসি। আপনার ভালোবাসা আপনার কাছে রাখেন। আমি হলাম ছোট লোক একটা। আপনার এটা ভালোবাসা নয়। আর আপনি ভাবলেন কি করে এই ছোট লোকের সাথে প্রেম করবেন? আপনার তো একটা স্ট্যাটাস আছে, তাই না? না, লাগবে না আর স্ট্যাটাস আমার। আপনার মতো একটা অহংকারী মেয়ের সাথে কথা বলতেই আমার ইচ্ছে করে না। স্ট্যাটাস আমাকে মাফ করে দাও। আমি তো আপনার যোগ্য না। আর আপনি কেন আমার সাথে ঝুলে আছেন? আপনাকে ভালোবাসা এটা আমার সম্ভব না। তুই আমাকে ভালোবাসিস না মানে আমি আদায় করে ছাড়বো ভালোবাসা। আর সানজিদার সাথে যেন তোকে না দেখি, তাহলে কিন্তু। আপনার সাহস কি করে হলো আমার কলারটা ধরার? আর আপনি আমার সাথে রাগীভাবে কথা বলতেছেন। আপনার অহংকারটাই দেখি এখনো আছে। প্লিজ জনি, আমাকে ভালোবাসো না। আপনার অহংকার আর রাগের কারণেই এখন এরকম হয়েছে। আপনি তো এমন যে রাগের চোটে আমাকে কতই না মারছেন, আর এখন তাকেই ভালোবাসেন। আপনি এখন আমাকে আপনাকে ভালোবাসতে বলছেন। আর আপনি আমাকে এখন কোন রকম জোর গলায় কথা বলবেন না, তাহলে আমি এখান থেকে চলে যেতে বাধ্য হব। আর আমার থাকার জায়গার অভাব নাই। সানজিদাকে বললে সানজিদার বাড়িতেই আমাকে থাকতে দিবে। প্লিজ জনি, আমি তোমাকে আর কোনো আঘাত করব না, কোনো রকম অহংকারী দেখাবো না, শুধু ভালোবাসো। আমি একদিন আপনাকে বলেছিলাম আপনার এই সকল অপমান আর অহংকার এর জন্য একদিন কাঁদবেন। সেটাই কিন্তু আজ হচ্ছে। দেখছেন আপনি, তার জন্য আজ কাঁদছেন। আর তখন আপনি বলছেন আমি কখনো কাঁদবো না, চলে যান আমার রুম থেকে। জান্নাত তখন আবার আমাকে জড়িয়ে ধরে। ছি, আপনি এমন একটা নোংরা মেয়ে আমার জানা ছিল না। এটা বলে আমি রুম থেকে বাইর হয়ে আসলাম। জান্নাত ম্যাডাম আমাকে কেন ভালোবাসে? কি জন্য আমাকে ভালোবাসে? নাকি আমাকে আবার অপমান করার জন্য প্রেমের অভিনয় করতেছে? জান্নাত, হায় রে জান্নাত ম্যাডাম, আপনি কি না কি করতে পারেন। আবার এখন আপনি বলছেন যে আমাকে ভালোবাসেন। আপনার কোনো কথা আমার বিশ্বাস হয় না। আমি রুম থেকে বাহির হয়ে মায়ের রুমে যাই। আয় বাবা, আশেক। কি করো মা? কিছু না বাবা, বসেক আমার পাশে। আমি মায়ের পাশে বসলাম। বসে মায়ের কোলে মাথাটা রাখলাম। জান্নাত আমার পাশে এসে আমার গা ঘেঁষে মায়ের কোলেতে মাথাটা রাখলো। আমি সংকোচে আছি। জান্নাত ম্যাডাম তো আমার পাশে শুয়ে আমার দিকে শুধু চাপতেছে। আমি কিছু বলতে পারতেছি না। কিছুক্ষণ পর আমি উঠে গেলাম। মা, আমি এখন যাই। আচ্ছা বাবা, যা। আমি কিছু বুঝতেছি না। জান্নাত আমাকে কেন ভালোবাসে? আমি তো একটা গরিব ছোট লোক, সাধারণ একটা ছেলে। ম্যাডাম কি আমাকে আসলেই ভালোবাসে নাকি অভিনয়? অপরদিকে সানজিদাও যেন কেমন হয়ে গেছে। তাদের দুজনের মধ্যে আমাকে নিয়েই সকল রকম রহস্য। জান্নাত ম্যাডাম, আপনি আমাকে যত যাই কিছু করেন না কেন, আমি যে আপনাকে এখন আর বিশ্বাস করি না, আর আপনাকে বিশ্বাস করব না। বিছানায় শুয়ে ভাবতেছে এগুলো। দরজায় কে যেন টোকা দিল। আমি গিয়ে দরজাটা খুললাম। জান্নাত ম্যাডাম আপনাকে ডাকতেছে তার রুমে এখনই। আমি আবার দরজাটা লাগিয়ে শুয়ে পড়লাম। কয়েক মিনিট পর আবার কে যেন দরজায় টোকা দিল। আমি গিয়ে খুললাম। ম্যাডাম আপনাকে এখনই যেতে বললো। আচ্ছা, আমি যাচ্ছি। তারপর জান্নাত ম্যাডামের রুমের কাছে গেলাম। আসতে পারি ম্যাডাম? আমার রুমে আসতে এখন আর যে তোমার পারমিশন লাগবে না, তুমি যখন ইচ্ছে হয় তখনই আসবে। হাসালেন আপনি আমাকে। কেন কেন? একদিন অনুমতি না নিয়ে রুমে প্রবেশ করছিলাম, তার জন্য আপনি আমাকে অপমান, মাইর, আরো কত কি করছেন। আর আজ বলছেন রুমে প্রবেশ করতে হলে অনুমতি নিতে হবে না। যা হোক, আপনি আমাকে কেন ডাকলেন? কয়বার ডাকার জন্য পাঠাইছি, এত দেরি করে আসলা কেন? আমি এখন তো আর আপনার সেক্রেটারি না।
যে আসবো। এখন বলুন, কেন আমাকে ডাকলেন? কেন ডাকলাম মানে? তোমাকে দেখবো বলে ডাকলাম। এই ছোট লোকটাকে দেখে কি করবেন? এখন তো তুমি ছোট লোক না। আর আগের সকল কিছুর জন্য ক্ষমা করো। আপনি তো কোনো দোষ ভুল কিছু করেন নাই, তাহলে ক্ষমা কেন করব? আমি আগে অনেক কিছু করছি তোমার সাথে। মাফ করো প্লিজ। আমি ঝটকা মেরে হাতটা ছাড়িয়ে নিলাম। আপনার এমন সব কথা আমার শুনতে ইচ্ছে করে না। দরজার কাছে আসতেই জান্নাত আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। প্লিজ, তুমি যেও না, আমার কথাটা শুনে যাও। আমি তখন দাঁড়ালাম। আমাকে ছেড়ে দেন, আর কি বলার আছে বলুন। আসো। আর আমাকে জড়িয়ে ধরলো। আপনি আমাকে জড়িয়ে কেন ধরেন? ছাড়েন তো আমাকে। আমি ধরবো না তো কে ধরবে? আপনি আমাকে ছাড়েন বলছি, না হলে কিন্তু। না হলে কি? এখন তুমি আমার রুমে আছো। এখন যদি তুমি আমাকে ছাড়াতে চাও তাহলে কিন্তু খারাপই হবে। তুমি যদি এখন আমাকে শক্ত করে জড়িয়ে না ধরো তাহলে আমি কিন্তু চিৎকার করব আর বলবো তুমি আমার সাথে উল্টাপাল্টা কিছু করতে চাচ্ছ। কি যাতা বলছেন? ছাড়ুন আমাকে। আমাকে শক্ত করে জড়িয়ে ধরো, না হলে কিন্তু আমি চিৎকার দিব আর সকলে এসে যাবে কিন্তু। তখন তোমার কি হবে? তাই বলছি আমাকে জড়িয়ে ধরো। কি হলো, ধরো আমাকে জড়িয়ে। আমি ধীরে ধীরে ম্যাডামকে জড়িয়ে ধরলাম। আমি সবকিছু করতে পারি, এখন থেকে যেন আমার কথার অবাধ্য না হয়, তাহলে কিন্তু। এটা বলে আমার মুখের দিকে তাকিয়ে হাসতে থাকে। আমি তখন অবাক দৃষ্টিতে জান্নাতের দিকে তাকিয়ে আছি। আপনি এমন একটা বাজে মেয়ে আমার জানা ছিল না। আমি তোমাকে যে ভালোবাসি জনি। কিসের ভালোবাসা? হ্যাঁ, আমি এতটা ছোট লোক, না আছে আমার টাকা, না আছে ঘর। আমি একটা এতিম ছেলে। আমার মা বাবা ভাই বোন, আমি যে কে আমি নিজেই জানি না। আমার পরিবারকে, কোথায় আমার জন্ম, আর আপনি তাকেই ভালোবাসেন? আঙ্কেল যদি শুনতে পাই তাহলে আমার অনেক বিপদ। তাও আমি তোমাকে ভালোবাসি। আমি তো আপনাকে ভালোবাসি না। কেন কেন কেন? তুমি আমাকে ভালোবাসো না? আমি যে সানজিদাকে ভালোবাসি। আমি তোমাকেই চাই। সরি, মাফ করবেন, আমাকে আপনি কখনো পাবেন না। এ বলে আমি বাইরে চলে আসলাম। জান্নাত ম্যাডাম আমাকে ভালোবাসে কেন? কোন কারণে ভালোবাসে? সানজিদা আমাকে, আমি সানজিদাকে ভালোবাসি। তখন জান্নাত ম্যাডাম তার জন্য আমার সাথে কত কি করেছে, আমাকে তখন কতটা মাইর দিয়েছে। কিন্তু এখন আমাকে জান্নাত ম্যাডাম ভালোবাসে। আমি জান্নাত ম্যাডামের আগের সকল কথা মনে করতেছি। কিছুক্ষণ পর মায়ের রুমে যাই। গিয়ে দেখি জান্নাত আর মা রুমে আছে। জান্নাত মায়ের বুকে শুয়ে আছে। আমি ভিতরে গেলাম। আঙ্কেল তখন রুমে আসলো। মা, আমি আমার রুমে গেলাম, কেমন? মা যাও। জনি, আমার রুমে আসো, কথা আছে তোমার সাথে। যাও বাবা, দেখো তো আমার মেয়েটা কি বলে। আচ্ছা মা, যাইতেছি। কেমন? তারপর আমি জান্নাত ম্যাডামের রুমের দিকে যাই। আসবো ম্যাডাম? তোমাকে না বলছি আমার রুমে আসতে এখন তোমার পারমিশন নিতে হবে না, আর আমাকে ম্যাডাম বলবে না, জান্নাত বলে ডাকবা। সরি, মাফ করবেন জান্নাত আপু। কি, তুই আমাকে আপু বললি কেন? আপুই তো আপনি আমার। কি আপু, তাই না? আমাকে ধাক্কা দেয়। ধাক্কা দিতেই আছে। একসময় জান্নাতের ধাক্কা খাওয়ার ভারসাম্য ঠিক রাখতে পারলাম না, পড়ে গেলাম। আমার মাথাটা গিয়ে ওয়ালের সাথে ধাক্কা লাগলো। প্রচুর ব্যথা পেলাম মাথায়, আর নিচে পড়ে গেলাম। জান্নাত তখন আমার কাছে আসলো, আমাকে ধরতে যাবে। আমি মাথায় ব্যথা পেয়ে কথা বলতে পারতেছি না। তখন জান্নাত ম্যাডাম আমাকে ধরলো। আমি জান্নাত ম্যাডামের হাতটা সরিয়ে দিলাম আর কষ্ট করে উঠি। জান্নাত ম্যাডামের রুম থেকে চলে আসলাম। আমার রুমে এসে দরজাটা লাগিয়ে দিলাম। জান্নাত বাইরে থেকে আমাকে দরজাটা খুলতে বলতেছে। আমি খুলতেছি না। জান্নাত ম্যাডাম অনেক বলতেছে দরজা খুলতে। আমি খুলিলাম না। রাতে যে কখন ঘুমিয়েছি জানি না। সকালে উঠে মায়ের রুমে গেলাম। মা নাই রুমে। তখন রান্না করে গেলাম। গিয়ে দেখি মা রান্না করতেছে। মা, অনেক খিদে লাগছে। ও বসো বাবা, আমি খাবার দিতেছি। মা খাবার দিল। খেয়ে বাহির হলাম সানজিদার অফিসে। জনি, তুমি আসছো? হুম। চলো জনি, বাইরে যাব। চলো। সানজিদা আমাকে সাথে নিয়ে একটা দামি রেস্টুরেন্টে গেল। তারপর দুজনে একসাথে বসলাম। সানজিদা খাবার অর্ডার দিল আর আমার পাশে এসে আমার হাতটা ধরে টান দিয়ে সানজিদার কাছে নিল। কয়েক মিনিট পর, কি রে জান্নাত,
কি করিস? কি বলবি তাড়াতাড়ি বল, তোর সাথে কথা বলার ইচ্ছা নাই আমার। ভিডিও কলে আয় এখনই, মাত্র 2 মিনিট। ওকে। তারপর সঞ্জিতা জান্নাতকে ভিডিও কল করলো। তখন আমার দিকে মোবাইল ধরলো না। সঞ্জিতা কি বলবি তাড়াতাড়ি বল। সঞ্জিতা তখন আমাকে জড়িয়ে ধরলো। তখন মোবাইলের ক্যামেরা আমাদের দুজনের দিকে ধরলো। তারপর সঞ্জিতা আমাকে একটা চুমু দিল। জান্নাত ম্যাডাম এটা দেখে রাগে ফায়ার। ওই তুই জনিকে ছেড়ে দে বলছি, না হলে কিন্তু খারাপই হবে। রাগ তোর ছেড়ে দেয়া। সানজিদা খারাপ হচ্ছে কিন্তু, জনিকে ছাড়। আর তোরা এখন কোথায় বল। না তা বলবো না। ওকে বাই, রাখি কেমন, এটা বলল। আর আমার ঠোঁটে ছোট্ট একটা চুমু দিল, যেটা দেখে জান্নাত রাগের চোটে মোবাইলটা আছাড় মারল। সঞ্জিতা মোবাইলটা রেখে, জনি কেমন দিলাম? আমি তোমাকে খাইয়ে দিতেছি, কেমন? ওকে। বিকেল 5টার সময় ছুটি হলো। তারপর সঞ্জিদা আর আমি বাহির হলাম, হয়ে গাড়িতে করে আসলাম। এসে নেমে গেলাম। কাল তাহলে দেখা হবে। ওকে। সঞ্জিদা চলে গেল। জানি না ম্যাডাম আমার সাথে আজ কি করবে। ধীরে ধীরে উপরে উঠে আমার রুমের কাছে যাব, তখন জনি তোমার সাথে কথা আছে, রুমে আসো আমার। আচ্ছা আসছি মা। তারপর মায়ের রুমে যাই। গিয়ে দেখি আঙ্কেল জান্নাতও আছে। জান্নাত ফুলে আছে, মুখ দেখে বোঝা যায়। বলো মা। যা বলবো তাতে রাজি হতে হবে কিন্তু। মা হব। আর আমি তো কখনো তোমার কথার অবাধ্য হই নাই। জান্নাতের বাবা চাই তুমি জান্নাতকে বিয়ে করো। কি বলছো মা? বাবা, তুই জান্নাতকে বিয়ে কর, আর জান্নাত তোকে ভালোবাসে। কি বলছো মা? বাবা, আমি চাই তুমি জান্নাতকে বিয়ে করো, আর জান্নাতও চাই তোমাকে বিয়ে করতে। কোথায় আপনারা আর কোথায় আমি? এটা তো হয় না। জনি রাজি হয়ে যা বাবা। আমি কালকে জানাবো। আজকে রাতটা আমাকে ভাবতে দাও মা। আচ্ছা, তুমি তাহলে আজকের রাতটা ভাববে, কালকে জানাবে, পরশুদিন তোমাদের বিয়ে হবে। ঠিক আছে। কি করি এখন? আমার যে সঞ্জিদার সাথে কথা বলা লাগবে। আমি এখন কেমন করে সঞ্জিদার সাথে কথা বলি? আমার কাছে যে মোবাইল নাই। আমি এখন কি করি? মাথায় হাত দিয়ে কান্না করতেছি। কি ব্যাপার, তুমি কান্না করতেছো কেন? আমি কিছু বললাম না। কি হলো বলো, কেন কান্না করতেছো? আচ্ছা, আমি আপনার কি করেছি যে কারণে আমার সবকিছু কেড়ে নিতেছেন? তুমি তো আমার কোনো ক্ষতি তো করো নাই, আর আমি তোমাকে ভালোবাসি, তাই তো তোমাকে বিয়ে করব। আমি তো আপনাকে ভালোবাসি না। এটা দেখা যাবে ভালোবাসো নাকি ভালোবাসো না। আপনি জানেন যে সঞ্জিদা আমাকে, আর আমি সঞ্জিদাকে ভালোবাসি। যেভাবে সানজিদাকে ভালোবেসেছিলে সেই রকম করে সানজিদাকে ভুলে যাও। না, আমি যে কষ্ট দিতে পারবো না। জান্নাত আমার রুম থেকে চলে গেল, আর আমি ঘুমিয়ে পড়লাম। সকালে তাহলে বলো বাবা, এখন তুমি কি রাজি? মা, আমি রাজি। তোমরা বিয়ের ব্যবস্থা করো। জান্নাত ম্যাডাম কথাটা শুনে আঙ্কেল মায়ের সামনে আমাকে জড়িয়ে ধরলো। আমি জানি তুমি রাজি হবে। আমি জান্নাত ম্যাডামকে আমার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে রুম থেকে চলে আসতে লাগলাম। কই যাও তুমি? সঞ্জিদার সাথে দেখা করতে যাই। আমিও যাব। আপনাকে কেন নিয়ে যাব? আমি এটা বলে চলে আসলাম। সঞ্জিদাকে কেমনে বলি যে আমি জান্নাত ম্যাডামকে বিয়ে করতে যাইতেছি? যদি শুনে তাহলে সঞ্জিদা ঠিক থাকতে পারবে কি? দেখি সঞ্জিদা বসে আছে, আমাকে দেখে দৌড় দিয়ে আমার কাছে আসলো। বিয়ে কেন করবে? সঞ্জিদা জানলো কেমনে? তাহলে কি জান্নাত বলেছে সঞ্জিদাকে? কি হলো বলো, তুমি জান্নাতকে কেন বিয়ে করবে? মা আমাকে এমন ভাবে বলেছে, আমি না করতে পারি নাই। কিন্তু আমি শুধু তোমাকে ভালোবাসি। কেন করলে? জনি এখন আমার হবু স্বামী, তাই তোর এখানে আর চাকরি করবে না, আর তুই জনির সাথে কখনো দেখা করবি না। জান্নাত ম্যাডাম এখানে কেমনে আসলো? আর সঞ্জিদা তাহলে খবর পেয়েছে? সেটা জান্নাত ম্যাডাম তাহলে সঞ্জিদাকে বলেছে? সঞ্জিদা সেখানে বসে অনেক কান্না করতেছে। বুকের ভিতর খুব কষ্ট হচ্ছে। জান্নাত আমাকে টেনে গাড়ির ভিতর নিল, আর গাড়ি চালাতে লাগলো। আমি চুপ করে বসে রইলাম, চোখ দিয়ে পানি পড়তেছে। বাসার কাছে গাড়িটা এসে পড়ল। জান্নাত ম্যাডাম
আমার হাত ধরে গাড়ি থেকে নামালো। আমি জান্নাত ম্যাডামের হাতটা ছাড়িয়ে আমার রুমে আসলাম। এসে দরজা লাগিয়ে কান্না করতে লাগলাম। জনি, দরজাটা খুলো। আমি কোনো কথা বলিলাম না। কি হলো? দরজাটা খুলতে বলছি না? সরি, মাফ করবেন, আমি খুলবো না দরজা, আপনি যান। রাত দেখিয়ে জান্নাত ম্যাডাম চলে গেল। আমি বিছানায় শুয়ে রইলাম। দুপুরবেলা জনি, জনি, দরজা খোলো। আমি কোনো কিছু বলতেছি না। জনি, জনি, কি হয়েছে বাবা তোর? দরজা আটকে কি করিস? দরজা খোল। আমি তখন দরজাটা খুললাম। কি হয়েছে মা? দরজা লাগিয়ে কি করিস? ঘুমাচ্ছিলাম। কেন, কি হয়েছে? কিছু না, কিন্তু তোর চোখ ফোলা কেন? না মানে এমনি মা। ও, এটা বলে মা চলে গেল। আমার কথা তুই শুনছিস না কেন? আমি কোনো কথা বললাম না, ভিতরে চলে আসলাম। কি হলো? আমার কথার উত্তর কই? আপনি জানতো আপনার সাথে আমার কথা বলতে ইচ্ছে করতেছে না। একদম চুপ। আমি চুপ করে রইলাম। আমি জান্নাতকে কোনোদিনও বউ হিসেবে মানব না। আমার সামনে বউ সেজে বসে আছে জান্নাত, সানজিদাও আসছে, কিন্তু আমি সানজিদার সাথে কোনোভাবে কথা বলতে পারতেছি না। সানজিদা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি সানজিদার দিকে তাকাই, তখন সানজিদার চোখে পানি দেখতে পাই। জান্নাত এটা দেখে ফেলে। তখন জান্নাত আমার হাত ধরে টান দিয়ে তার পাশে নিয়ে যায়। সবাই জান্নাতের কাণ্ড দেখে অবাক। বিয়ে পড়ানো শেষে জান্নাতকে সবাই নিয়ে গেল। আমি সেখান থেকে ছাদে চলে গেলাম। ছাদে মনে হয় কেউ আসছে। ভালো করে তাকিয়ে দেখি যে সানজিদা। সানজিদাকে দেখে আমার খুব খারাপ লাগতেছে। সানজিদা এসে সোজা আমাকে জড়িয়ে ধরলো আর কান্না করতে লাগলো। আমিও যে সানজিদাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। তুমি দেখো, আমি জান্নাতকে বইয়ের অধিকার দিব না। সানজিদা আমার দিকে তাকিয়ে আছে। ভালো থেকো জনি, আর আমাকে ভুলে যেও আমি যে শুধু তোমাকে চাই সানজিদা। না। এটার হবার নয়, আর হবেও না কোনোদিন। তুমি আমাকে যেটুকু ভালোবাসতে, সেইটুকু ভালোবাসা জান্নাতকে দিবে। সানজিদা চলে গেল। আমি ছাদে রইলাম। তার কিছুক্ষণ পর, কি রে বাবা, কি করিস? না মা, তেমন কিছুই না। তাহলে যা, আমার মেয়েটা যে একা বসে আছে। মা, যাইতেছি। তারপর আমি জান্নাতের রুমের কাছে আসলাম। দরজাটা খুলে ভিতরে গেলাম। জান্নাত দেখি বউ সেজে বসে আছে। দেখতে খুবই সুন্দর লাগতেছে আগের দিনের থেকে, কিন্তু আমার যে তাকে দেখে ঘৃণা হচ্ছে। এমনই জেদি মেয়ে তিনি। আমি ভিতরে যাওয়ায় জান্নাত আমার কাছে আসলো আর এসে আমাকে সালাম করলো। আমি কোনো কিছু না বলে ম্যাডামের সোফাতে গেলাম আর সেখানে শুইলাম। মাথাটা প্রচুর ব্যথা করতেছে। কি হলো? তুমি সোফাতে কেন? আপনি বিছানায় শুয়ে পড়েন। তখন জান্নাত আমার কাছে আসলো আর আমার হাতটা ধরলো। তুমি আমার স্বামী, তুমি আমার সাথে থাকবে। আমি কখনো আপনাকে বউ হিসেবে মানব না। জান্নাত তখন আমার দিকে তাকিয়ে রইল আর আমাকে জড়িয়ে ধরলো। প্লিজ, আমাকে আগের সব কিছুর ঘটনার জন্য মাফ করে দাও। আমি তোমাকে এখন অনেক ভালোবাসি। শুনুন তো আপনি, আপনাকে না আমার এখন অসহ্য লাগতেছে। ওই চুপ। আজ আমাদের বাসর রাত। এটা আমাদের জীবনের সবচেয়ে ভালো একটা রাত, আর আমি এখন সেই রাতে ঘুমাবো। কখনোই না। আর তুমি আমার স্বামী। আমি যা মনে হয় তাই করতে পারি তোমার সাথে। দেখুন, আমার মাথাটা খুব ব্যথা করতেছে, আপনি আমার উপর থেকে সরেন। ওই চুপ করো। আমি এখন আমার স্বামীকে আদর করতেছি। জান্নাত আমার কোনো কথা শুনতেছে না। আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আমার ঠোঁটে জান্নাত ঠোঁট রাখলো। 5 মিনিট পর ছাড়লো। ছাড়েন তো আমাকে, আপনার সাথে আমার থাকতে মন চায় না। এখন যদি তুই উঠিস না, তাহলে তোর খবর আছে। কি? আমি তো আপনার যোগ্য না। আপনি আমার থেকে যে ভালো ছেলে পাইতেন। তোকে একদিন বলছি না, আমার শুধু তোকে দরকার, অন্যকে চাই না। আমি তোকে যে অনেক ভালোবাসি। মাফ করবেন, আমি আপনাকে ভালোবাসতে পারবো না। আমি যখন তোমার বউ, প্লিজ সানজিদাকে ভুলে যাও। কোনো দিনও না, আমি সানজিদাকে ভুলতে পারবো না। আমি এখন আর তোকে সানজিদার সাথে কথা বলতে দিব না। যদি তুই সানজিদার সাথে কথা বলিস না, তাহলে সেদিন আমি যে কি করব আমি নিজেও জানি না। আপনি তাছাড়া আর কি করবেন? আমি আপনার কাছে যেদিন থেকে আসছি সেদিন থেকে দেখতেছি আপনি কতটা অহংকারী মেয়ে। চুপ চুপ, চল এখন আমার সাথে শুবি।
আগে ভালো হন, তারপর না হয় দেখা যাবে। এটা বলে আমি সেখানে সোফাতে শুইলাম। আর কখন যে ঘুমিয়েছি মনে নাই। সকালে ঘুম ভাঙলো, ভালো করে তাকিয়ে দেখি জান্নাত আবার এখন আমার বুকে চুপটি মেরে শুয়ে আছে, আমাকে জড়িয়ে ধরে। আমি তখন ঠাস ঠাস করে 2টা চড় মারি। জান্নাত তখন লাফ দিয়ে উঠে যায়। আমাকে মারলা কেন? আমাকে এভাবে জড়িয়ে ধরেছেন কেন? তারপর বাহির হলাম, হয়ে সঞ্জিতার বাড়িতে যাইতে লাগলাম। সঞ্জিতা আমাকে দেখে শুয়া থেকে উঠে পড়ে। তুমি এখানে কেন? আমি এখানে, দেখো আমি জান্নাতের সাথে থাকতে পারবো না, আমি তোমাকে চাই। কি বলছো আবোল তাবোল? জান্নাত এখন তোমার বউ, আর আমি চাই না যে জান্নাত আমার জন্য কষ্ট পাক। তুমি চলে যাও। দেখো আমি কিন্তু আর পারতেছি না এত কষ্ট দিতে, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। দেখো জনি, তুমি এখন অন্যের স্বামী, আর সবচেয়ে বড় হলো তুমি আমার বেস্ট বান্ধবীর স্বামী। জান্নাত তোমাকে যে অনেক ভালোবাসে, তুমি আর আমার কাছে আসবা না। আর যদি আসো আমার সাথে দেখা করতে, তাহলে আমার মরা মুখ দেখবে। কি বলছো তুমি সঞ্জিতা? প্লিজ তুমি এমন করো না। না, এখন তুমি চলে যাও, আর কোনো দিন আমার সাথে দেখা করতে আসবে না। সঞ্জিতা যে আমাকে ভালোবাসতো, তাহলে এখন কেন আমাকে ভুলে যেতে বলতেছে? আমি সঞ্জিতার বাড়ি থেকে চলে আসলাম, রাস্তায় হাঁটতেছি। জনি যে কই গিয়েছিলাম? ওহ আপু, কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? জি ভালো আছি। তারপর আপুর সাথে কথা বলতে বলতে আপুদের বাড়িতে গেলাম। জনি তুমি বসো, আমি আসতাছি। আপু। আসো, খাবার রেডি, খাবে? তারপর খাবার খেতে গেলাম, সবাইকে দেখতেছি। ভাইয়া কই, আঙ্কেল কই? তোমার ভাইকে তো কলেজের জন্য 1 মাসের জন্য বিদেশ গেছে, আর বাবাও। ও জানো জনি, আমার না একটা ভাই ছিল, এখন তোমার সমান হতো, কিন্তু না ছোটবেলায় হারিয়ে গেছে। আমি আপুর কথাটা শুনে অবাক। জানো, আমাদের যদি সেই ভাই আমাদের কাছে থাকতো তাহলে কত ভালো হতো। আচ্ছা আপু, এখন তো আমি আছি। আপু, তোমাকে এখন কিছু কথা বলি। সেটা হলো, আমি যে বাড়িতে থাকতাম না, সেখানে যে মেয়েটা পার্সোনাল সেক্রেটারি ছিলাম না। মা তোমাকে খেতে বলেছে, খেয়ে নাও না। আচ্ছা দিন তাহলে। তারপর দুধটুকু খেলাম, তারপর আবার শুয়ে পড়লাম। দুধটা খাওয়ার জন্য মাথাটা কেমন যেন করতেছে। জান্নাত এসে পাশে শুয়ে পড়লো। আপনি দুধে কিছু মিশিয়েছেন নাকি? মাথাটা এরকম করতেছে কেন? কই, কিছু তো মিশাইনি। তাহলে এমন হচ্ছে কেন? মাথাটা কেমন যেন করতেছে। আচ্ছা আসো আমার কাছে, আমি তোমার মাথাটা টিপে দিই। না থাক, লাগবে না, ঘুমিয়ে পড়েন আপনি। চুপ, একদম চুপ, আসো বলছি না। এটা বলে আর আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি ছাড়ানোর চেষ্টা করলাম, পারলাম না। আমি দুধের সাথে নেশার ওষুধ মিশিয়েছি, তুমি এখন আমার কাছ থেকে যেতে পারবে না। আমি এখন যা বলবো তাই শুনতে হবে তোমার। আমি তখন মাথা নাড়ালাম। আমাকে তাহলে শক্ত করে জড়িয়ে ধরো। আমি জান্নাতকে শক্ত করে জড়িয়ে ধরলাম। জান্নাত তখন আমাকে চুমু খেতে লাগলো। আমি আর কন্ট্রোলে থাকতে পারলাম না। সকালে যখন ঘুম ভাঙলো আমার, তখন দেখি জান্নাত আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। আমি জান্নাতকে শক্ত করে জড়িয়ে ধরে আছি। ভালো করে তাকিয়ে দেখি যে জান্নাতের শরীরে আর আমার শরীরে কোনো কাপড় নাই। কাপড়বিহীন দুজনে জড়িয়ে ধরে আছি। কি মিস্টার, আমার কাছে তো আসতেই চাও না, তাহলে আজ রাতে যেভাবে আমাকে আদর করলে? কি ফালতু কথা বলতেছেন আপনি? দুধে নেশার ওষুধ মিশিয়েছিলেন? আমি আমার স্বামীর ভালোবাসা আদর করেছি আজ রাতে। ছি, আপনি এমন একটা খারাপ পেয়ে। আমি ওয়াশরুমে গিয়ে গোসল শেষ করে বাহির হতে যাব। এখন কি করি? আমি তো কোনো কাপড় নিয়ে আসিনি যে পরবো, আর এখানে তো কোনো কাপড় নাই, তাহলে কি পরবো? উপায় না পেয়ে এই যে শুনছেন। শুনতেছি। আমার একটা কাপড় দেন না, পরবো। আচ্ছা দিতেছি, দরজাটা খোলো আর নাও কাপড়। আমি দরজা একটু খুলে কাপড়টা নেওয়ার জন্য যখন হাতটা দেই, তখন জান্নাত জোর করে দরজায় টান দেয় আর ভিতরে ঢুকে যায়। আর জান্নাত আমাকে জড়িয়ে ধরে চুমু খেতে থাকে। আমি কোনোভাবেই জান্নাতকে ছাড়াতে পারতেছি না। আমি ওদিকে কন্ট্রোলও করতে পারতেছি না। জান্নাত যখন আমাকে চুমু খাচ্ছে, আমি তখন সুযোগ বুঝে আমার হাতটা উঠিয়ে ঠাস 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 করে কয়েকটা চড় মারলাম। জান্নাত তখন থেমে যায় চুমু খাওয়া,
আমি জান্নাতকে সেখানে ফেলে মায়ের রুমে আসলাম। মা কি করো? কিছু না রে বাবা। কালকে কি বলেছিলাম মনে আছে? বাবা মনে আছে। আচ্ছা বাবা চল। জান্নাত মা, আমি না জন্নির সাথে এক জায়গায় যাচ্ছি, তুমি বাসায় থাকো কেমন? তোমার সমস্যা হলে আমাকে ফোন করে জানাবে। আমিও যাব মা তোমাদের সাথে। না না, তোমার যাওয়া লাগবে না। না আমি যাব মা। না কিছু বলো না। আচ্ছা আচ্ছা, রেডি হয়ে আসেন। আমি রেডি তো। তাহলে চলো। গাড়ির কাছে গেলাম। আমি গাড়ি চালাবো, মা পিছনে বসলো। জান্নাত তুমি যাও পিছনে মায়ের কাছে। মা আমি সামনে বসলাম। বসো মা, বসো। গাড়ি চালাতে লাগলাম। আচ্ছা আমরা কোথায় যাইতেছি? গেলেই দেখতে পারবেন। তারপর এসে পড়লাম, সবাই নেমে গেলাম। নেমে বাসার দিকে তাকিয়ে দেখি আপুর বোন মিষ্টি দৌড়ে আসতেছে আমাদের দিকে। সোজা এসে আমাকে জড়িয়ে ধরলো মিষ্টি। ভাইয়া তুমি কেমন আছো? আপু, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো। জনি আসছো? আসো ভিতরে আসো, আপনারাও আসেন ভিতরে। তারপর সবাই ভিতরে গেলাম আর বসলাম। তা জনি কিসের জন্য আমাকে এখানে নিয়ে আসছো? আমি মাকে একদম ধীরে কানের কাছে গিয়ে বললাম, ও যে দেখতেছো না মিষ্টির মা, সেই মাটাই যে আমার আসল মা। আমি কালকে এখানে আসছিলাম, কিন্তু সে আমার ছোটবেলার ছবি নিয়ে কান্না করছে। আর তখন আমি মিষ্টির কাছে ও তার কাছে শুনি এটা তাদের ছেলে, ছোটবেলায় হারিয়ে গেছে। মা আমার কথা শুনে অবাক, দেখলাম চোখে পানি। কি হলো মা, তুমি একটু কথা বলো না। বলছি। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি? বলুন। শুনো, আপনাদের ছেলে ছোটবেলায় হারিয়ে গেছে, আমি কি দেখতে পারি সেই যে ছেলে আপনাদের হারিয়ে গেছে তার কোনো ছবি? আনতাছি। তারপর এনে মায়ের কাছে ছবিটা দিলে মা সেই ছবিটা দেখে ওটা থেকে দাঁড়িয়ে গেল। আপনার সাথে আমার কিছু কথা আছে, পাশের রুমে চলেন। চলুন। আমি ভাবতেছি আমাকে কি তারা বিশ্বাস করবে যে আমি তাদের সন্তান? তখন মিষ্টির মা এসে আমাকে জড়িয়ে ধরলো। আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল আর আমাকে চুমু খেতে লাগলো। বাবা তুই আমার ছেলে? তাহলে আগে বললি না কেন? জানিস তোর জন্য আমি এতটা বছর কতটা চোখের জল ফেলেছি। মা, আমি কালকে তোমার সেই ছবিটা দেখি, তখন আমি জানি, কিন্তু আমি কালকে বলি নাই। যদি বিশ্বাস না করো। তুই বোকা, তুই বলতেই পারতিস। আমার তো এগুলো দেখতেছে আর হা করে দাঁড়িয়ে আছে। তুমি তাহলে আমার ছেলে, তপু এর বউ? না মা, আমি তো জনির বউ। তপুকে? আরে বোকা, জনিকে যে তোমার মা নাম রাখছে জনি, আর আমরা রাখছিলাম তপু। আমি আজ অনেক সুখী। আজ থেকে আমার দুটো মা, যখন তখন যে কোনো বাড়িতে থাকতে পারবো। আমার বড় আপুর কাছে আমি গেলাম, গিয়ে আপুর পাশে বসলাম। আপু এখনো কান্না করতেছে। জানি না কি জন্য কান্না করতেছে, কিন্তু আমি শিওর যে এটা দুঃখের কান্না নয়, সুখের কান্না। ভাই জানিস, তোকে হারিয়ে মা পাগলের মতো হয়ে গেছিল। আজ দেখ তাকিয়ে কতটা খুশি লাগছে। বাবাও তোকে দেখে খুশি হবে। মিষ্টি তখন দৌড়ে আসে। আপু ভাইয়া তোমরা দুজনে পয়সা, ভাবি শুধু আমাকে আদর করে, তোমরা করো না। জান্নাত তুমি এখানে আসো। জি আপু। বসো এখানে। জান্নাত তখন আমার পাশে বসলো। আমি সকল কিছু শুনেছি জনির কাছ থেকে। আর কোনো সময় কারোর সাথে কোনো খারাপ কিছু করবে না, কেমন? জি আপু, আমাকে মাফ করে দিও। যেন জনি তার জন্য বোঝাবেন জনিকে। ছি, কান্না করতে নেই, কেমন? আপু। তারপর সকলে আরো অনেক কথা বলছে। আচ্ছা মা, আমি কিন্তু দিনে অনেকবার যাব তোমার কাছে। বাবা। কয়েকদিন পর। জনি, তুমি আমার সাথে কেন ভালো করে কথা বলো না? আমাকে কেন ভালোবাসো না? আমাকে কেন তোমার বুকে নিয়ে ঘুমাও না? সবকিছুর উত্তর একটাই, আমি যে আপনাকে ভালোবাসি না। চুপ, একদম চুপ। তুমি তো আমাকে ভালোবাসো না, তাই আমি না হয় ভালোবাসাটা আদায় করি। আমি তখন জান্নাতকে ছাড়িয়ে ঠাস ঠাস করে কয়েকটা চড় মারলাম। আপনি পেয়েছেন নাকি? আপনি যখন ইচ্ছা তখন যাই বলবেন তাই করতে হবে, মানতে হবে? আমার কাছ থেকে সানজিদাকে কেড়ে নিয়ে এখন রোমান্টিক কথা দেখাইতেছেন?
আমি কোনো রোমান্টিকতা দেখাইতেছি না, আমি তোমাকে ভালোবাসি, তাই তো আমি তোমাকে আমার আপন করে নিয়েছি। তুমি এখনো কেন সানজিদার নাম বলো? সানজিদা তোমাকে যেরকম ভালোবাসে আমি তোমাকে তার চেয়ে বেশি ভালোবাসবো। আমার আপনার ভালোবাসা লাগবে না। আমি যে তোমাকে ভালোবাসি তাই বলেছি, তুমি কেন আমাকে ভালোবাসো না? একবার সানজিদাকে যেমন ভালোবাসো তেমনি আমাকে সেই রকম করে ভালোবাসো না। দেখো, আমার সবটুকু ভালোবাসা দিয়ে আগের সকল কিছু ভুলিয়ে দেব। আপনাকে আমি কখনো ভালোবাসবো না। আর কিছুদিন পর তো সানজিদার বিয়ে, তাও সেটা হলো আমার ভাই অন্তরের সাথে, আর সানজিদাও রাজি অন্তরকে বিয়ে করতে। তাহলে যদি সানজিদা বিয়ে করে তাহলে তুমি কেন আমাকে স্বামীর অধিকার দিবা না বলো? সানজিদা একমাত্র আপনার জন্য বিয়েতে রাজি হয়েছে, না হলে হতো না। আমি এটা ভালো করেই জানি। যখন আপনার সেক্রেটারি হিসেবে আসি তখন তো আপনার মনে কোনো ভালোবাসা ছিল না। আপনি তখন আমাকে মারতেন, তখন আমাকে অপমান করতেন। একদিন তো আপনার পায়ের স্যান্ডেল দিয়ে আমাকে এমন ভাবে আমাকে আঘাত করেছেন, সেটা আমি সহ্য করতে পারি নাই, তাই সরে যাই। কিন্তু আপনি তখন দারোয়ান দিয়ে ধরিয়ে আমাকে মারছেন। তখন তো আপনার মনে কোনো ভালোবাসা দেখি নাই, শুধু জিদ, অহংকার, আরো কত কি, শুধু তখন সেটাই দেখছি। আমি তার জন্য মাফ চাচ্ছি, কিন্তু আমাকে মাফ করো আগে সকল কিছু ঘটনার জন্য, আর আমাকে তোমার বউয়ের অধিকার দাও। আমি না তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। ওকে, আমাকে কয়েকটা দিন সময় দেন, তারপর না হয় দেখা যাবে। আমি রুমে বসে আছি। আসবো কি? হুম। যেটার জন্য এসেছিলাম। জনি, তুমি যে মেয়েকে একবার আমার সাথে হাসপাতালে দেখা করতে নিয়ে গেছিলে না, সেই মেয়ের সাথে যে আমার ছোট ছেলের বিয়ে ঠিক করা আছে, সেই ছোট থেকে। এখন জনি, তুমি তো জানো সানজিদা কেমন মেয়ে, তাহলে অন্তরের সাথে মানাবে কেমন? আমি এক ধ্যানে মায়ের দিকে তাকিয়ে রইলাম। আমি কেমনে কি বলবো? আমি যে সানজিদাকে ভালোবাসি, এখন মাকে কি বলি? যদি উল্টাপাল্টা কিছু বলি তাহলে যে সবাই আমাকে ভুল বুঝবে। না মানে মা, সানজিদা তো অনেক ভালো মেয়ে, আর আমি তো সেটা জানি, অন্তরের সাথে অনেক সুন্দর মানাবে। আপনি আসবেন তো একটু জানাবেন তো বেন। যার জন্য এসেছি, আগামী মঙ্গলবার আপনাকে যে আমাদের বাড়িতে যেতে হবে। আমার ছেলে বিদেশ থেকে দেশে আসছে, তাই আমার ছেলের বিয়েটা ঠিক করছি, তাই আপনাকে যেতে হবে। আমি তাদের মাঝ থেকে তখন উঠে পড়লাম। মা, আমি আপুর রুমে যাইলাম। আচ্ছা যাও। এসে দেখি আপু বসে আছে। আমি গিয়ে আপুর পাশে বসলাম। আপু আমাকে দেখে, কি ভাইয়া, আসছো? এটা বলে আমার মাথায় হাত রেখে আর মাথায় বিলি কাটতে লাগে। ভাই কান্দিস না, আমি জানি তুই কেন কান্দাছিস। আপু, তুমি জানো না তো, সানজিদার বিয়ে জান্নাতের ভাইয়ের সাথে ঠিক করা ছিল, সেই ছোটবেলা থেকে। দেখ ভাই, মন খারাপের কিছু নাই। আর জান্নাতও তো তোকে ভালোবাসে, তাই জান্নাতকে মেনে নে। আর সানজিদারও তো কোনো দোষ নাই। এখন যদি সানজিদা কিছু করে তোর কাছে আসে তাহলে কত বড় একটা ঝামেলা হবে। তাই বলছি, সব ভুলে যা। যা করলে এখন ভালো হয় তাই কর, কেমন? আমি মাথা নাড়ালাম। দুই মা একসাথে আপুর রুমে আসলো। এসে আপুরে সানজিদা আর অন্তর বিয়ের সকল কিছু বলল, আর যেতে বলল। তাহলে আমি আজ আসি, বাড়িতে অনেক কাজ, আর জনি আমাকে রেখে আসবে। কালকে সকালে আপনারা আমাদের বাড়িতে যাবেন, কেমন? আচ্ছা ঠিক আছে। তাহলে আমি আজ আসি। ওকে, ভালো মতো যাবেন। তারপর মাকে রেখে আমি আবারও এই বাড়িতে আসি। রাতে খাওয়ার পর মা, আপু, আমি শুতে যাই। বাড়িতে আপু, মা আর আমি তাই এক রুমে শুইলাম। তারপর সকালে উঠে ফ্রেশ হয়ে ওই বাড়িতে গেলাম। জানি তুই যদি মন খারাপ করিস সানজিদার জন্য, তাহলে আমি কান্না করে দিব। আচ্ছা, করব না, কেমন? সবাই চলে এলাম জান্নাতের বাড়িতে। মঙ্গলবার সকলে রেডি হয়ে সানজিদার বাড়িতে রওনা হইতাছি। অন্তর, আমি, জান্নাত, মিষ্টি আপু এর একটা গাড়িতে, আরেক গাড়িতে দুই মা আর বাবা। গাড়িটা এসে সানজিদাদের বাড়ির কাছে এসে থামলো। তারপর সবাই নেমে গেলাম। তারপর সবাই ভিতরে গেলাম। জান্নাত আমার দুই বোন গেল সানজিদার কাছে। আমি, অন্তর দুজনে একসাথে এক জায়গায় বসতে দিছে।
সেখানে বসে রইলাম। জনি, সানজিদা দেখতে কেমন হয়েছে? সেই বিদেশ চলে যাওয়ার সময় দেখেছিলাম। আমি অন্তরের কথা শুনে হা হয়ে তাকিয়ে রইলাম। কি হলো বলো না জনি, কেমন দেখতে? আমি অন্তরকে সামনের দিকে তাকাতে বললাম। অন্তর সামনের দিকে তাকিয়ে দেখে যে জান্নাত আর দুই আপু আর একটা মেয়ে। তখন অন্তর সেই মেয়ের দিকে তাকিয়ে রইল, আর সেই মেয়েটা হইল সানজিদা। অন্তর দেখে হা হয়ে তাকিয়ে আছে। তারপর সবাই রুমে আসলো। সানজিদা অন্তরকে একসাথে বসিয়ে আংটি পরালো। তারপরে সকলে মিলে খেতে বসলাম। খাওয়ার পরে সানজিদা আমাকে তার কাছে ডাকলো। আমি যাই। তখন আমি যাবো তোমার সাথে। সানজিদা কি না কি বলে। আপনার যেতে হবে না। জোর করে আমি রুমের ভিতরে গেলাম। সানজিদা দরজাটা লাগিয়ে দিল, আমার কাছে আসলো। জনি, আমাকে মাফ করে দাও। আমি যে তোমাকে অনেক ভালোবাসি, আগেও যেমন বেসেছি এখনো বাসি। কিন্তু তুমি বিশ্বাস করো, আমি জানতাম না যে জান্নাতের ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক আছে। তুমি জান্নাতকে মেনে নাও, আর জান্নাত তোমাকে যে এখন অনেক ভালোবাসে। তুমি এটা ভেবো না আমি তোমাকে ঠকালাম। ওকে, তুমি যাতে ভালো থাকো তার সবকিছুই আমি করব। এখন বাইরে চলো, আর আমার জন্য কোনো সময় মন খারাপ করবে না। তারপর বাহিরে এসে পড়লাম। এসে আরো অনেকক্ষণ থেকে সবাই বাসায় চলে আসলাম। বাসায় এসে যখন রুমে আসি তখন আচ্ছা, আমি কি এতই বড় অন্যায় করেছি যে আমাকে তুমি তার জন্য এত কষ্ট দিতেছ? আমি তোমার ভালোবাসা পেতে চাই, আমি আমার স্বামীর ভালোবাসা পেতে চাই। তুমি কেন বোঝো না আমি যে এখন তোমাকে অনেক ভালোবাসি? জান্নাত, জান্নাত, এই জান্নাত, কি হলো আপনার? তখন আমি জান্নাতকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। আমি জান্নাতের হাতটা ধরি আর হাতের তালুতে ডলতে থাকি। তারপর পায়ের তালুতে ডলতে থাকি। না, তাও তো কোনো কাজ হচ্ছে না। তখন আমি জান্নাতের মুখের কাছে মুখ নেই। তারপর জান্নাতের ঠোঁটের উপর আমার ঠোঁটটা রাখি আর জান্নাতের মুখে ফু দেই। কয়েকবার দেওয়ার পর আমাকে কেউ দুই হাত দিয়ে জড়িয়ে ধরেছে। আমি তখন জান্নাতের থেকে সরতে যাব, তখন সরতে পারি না। থাকো না আমাকে জড়িয়ে ধরে আমার বুকে। তার মানে এতক্ষণ আপনি অভিনয় করতেছিলেন? না, আমার কি হয়েছিল? আর আমি দেখি তুমি আমাকে আমার উপর থেকে আমার ঠোঁটে তোমার ঠোঁট এক করে আছো, তাই তো আমি তোমাকে জড়িয়ে ধরি। দূর, জোর করে জান্নাতের কাছ থেকে সরে গেলাম। আপনি এমন কেন? মিথ্যা অভিনয় করতে আপনার ভালো লাগে, তাই না? সত্যি বিশ্বাস করো, তখন আমার মাথাটা ঘুরে যায়। তারপর আমার কিছু মনে নেই। তারপর দেখি তুমি আমাকে। আপনাকে আমি বিশ্বাস করি না, সরেন তো। তারপর কখন যে ঘুমাইছি মনে নাই। সকালে যখন ঘুম থেকে উঠি দেখি জান্নাত আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। দেখতে তো অনেক সুন্দর, কিন্তু রাগ আর অহংকারটার জন্য ভালো লাগে না আমার থেকে। জান্নাতকে ছাড়িয়ে উঠে পড়লাম। তারপর ফ্রেশ হলাম। 1 মাস পর অন্তর আর সানজিদার বিয়ের দিন। বাসাভর্তি মানুষজন, সবাই কতটা আনন্দে আছে, কিন্তু আমার মনে কোনো আনন্দ নাই। হায় রে কপাল, আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি সেই এখন পর হয়ে গেল, আর যাকে সবচেয়ে বেশি ঘৃণা করছি সেই এখন আমার বউ। হায় রে দুনিয়া, ভালো লাগতেছে না, তাই রুমে গিয়ে শুইলাম। তুমি এই সময় শুয়ে আছো কেন? এমনি শুয়ে আছি। এমনি এমনি কেউ শুয়ে থাকে? ওঠো বলছি। আমি কিছু বলতেছি না। কি হলো, কথা বলো না কেন? আমি রুম থেকে চলে আসলাম। জান্নাত এক ধ্যানে আমার দিকে তাকিয়ে আছে। এখন বসে আছি সানজিদাদের বাড়িতে, অন্তরের পাশে। সানজিদাকে আমাদের সামনে রাখা হয়েছে। বউ সাজে সানজিদাকে কতটা সুন্দর লাগতেছে। সানজিদার চোখের পানি আমি দেখতে পাচ্ছি। কাজী এসে বিয়ের কাজ শেষ করলো। তারপর সানজিদা আর অন্তরকে একসাথে বসানো হলো। অনেকক্ষণ পর বাসায় যাবার জন্য সকলে গাড়ির কাছে আসলো। অন্তর, তারপর সানজিদা, তারপর আমি। আমার পাশে জান্নাত বসলো গাড়িতে। সানজিদা কান্না করতেছে আমার পাশে বসে। এক মা বাবাকে ফেলে শ্বশুর বাড়ি যাবার আর এর ভালোবাসা হারানোর জন্য গাড়ি ছাড়লো। আমার চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি নিচে পড়লো। তখন দেখি কেউ আমার হাতটা চেপে ধরেছে। তাকিয়ে দেখি সানজিদা ধরেছে, আর মাথাটা সানজিদা নাড়ালো।
তারপর সানজিদা আমার হাতটা ছেড়ে দিল। এখন যে সানজিদা হাত ধরার অধিকার আমার নাই, সেটা আছে একমাত্র অন্তরের। জান্নাত আমাদের সবকিছু দেখে ফেলে, কিন্তু কোনো কিছু বলে না। জান্নাত রাগ করে রুমে চলে যায়। আমি অন্তরের সাথে বসে আছি, দুজনে কথা বলতেছি। ভাইয়া, জি আপু বলো। সানজিদা আপু তোমাকে ডাকে। জনি যাও, আর তুমি তো সঞ্জিতাকে আগের থেকেই চিনো, দেখো কি বলে। তুমি আমাকে ডেকেছো? তোমার কাছে আমার একটাই চাওয়া, তুমি আমাকে ভুলে যাবে, আর তুমি জান্নাতকে আমাকে যেরকম ভালোবেসেছিলা সেরকম জান্নাতকে ভালোবাসবা। আমি সানজিদার কথাটা শুনে কিছু না বলে বেরিয়ে আসলাম। খুব খারাপ লাগতেছে, তাই ছাদে যাইতে থাকি। কি বললো তোমাকে সঞ্জিদা? সানজিদা তোমার কথা বললো, এটাই। অন্তর এটা শুনে আমার কাছ থেকে চলে গেলে হেসে আমি ছাদে গেলাম। ভাইয়া কি করো? আপু তুমি এখানে কেন? তোমাকে আসতে দেখলাম তো, তাই আসলাম। ভাইয়া ভাবিরা কান্না করতেছে দেখলাম। ও যাও না, ভাইয়া ভাবিকে আদর করে কান্না থামিয়ে এসো। খুব তো পেকে গেছো দেখতেছি আপু তুমি। আগে ভাবিকে কান্না থামিয়ে আসো, যাও। তুমি এখানে কি করবে? আমি কিছু করব না, চলো তাহলে। চলো। তারপর ছাদ থেকে চলে আসলাম। আমি তখন জান্নাতের কাছে গেলাম, গিয়ে জান্নাতের হাতের উপর আমার হাতটা রাখলাম। জান্নাত তখন চেয়ে দেখে যে আমি তার হাতের উপর হাত রাখছি, তখন হাতটা সরিয়ে নেয় আর শোয়া থেকে উঠে পড়ে। আমি তখন জান্নাতের কাছে যাই আর জান্নাতের হাতটা আবার ধরি, আবার হাতটা ছাড়িয়ে নিল আবার। তুমি কেন আসছো এখানে? যাও, চলে যাও এখান থেকে। কিন্তু কান্না কেন করতেছেন? আমি কেন কান্না করি সেটা মনে হয় তুমি জানো না। তুমি আমার স্বামী, কিন্তু তা জানতেও সেদিন আন্টির পরাণের দিন রুমে ডেকে কেন তোমাকে জড়িয়ে ধরলো, কোন কারণে? আবার আজ গাড়িতে কেন দুজনে চোখে চোখে কথা বললে, হাত চেপে ধরো? ও, এই সব কিছুর কারণে সানজিদাকে এখন দেখতে পারো না, কিন্তু তুমি যে সকল কিছু ভুল দেখেছো। সেদিন সানজিদা আমাকে রুমে ডাকে আর বলে তোমাকে যেন আমি স্বামীর অধিকার দেই, আমি যেন তোমাকে নিয়ে ভালো মতো সংসার করি, সেই সব কিছু আমাকে বলে। আর আজকে গাড়িতে যেটা দেখলে সেটার কারণ হলো আমি যেন মন খারাপ না করি। আজ যেমন সানজিদা তার স্বামীর ভালোবাসা পাবে, স্বামীর সাথে ভালো মতো সংসার করতে পারে। তুমি আমাকে তোমার স্বামী বানানোর পর থেকে সানজিদা আমাকে তোমার কাছ থেকে কেড়ে নিতে পারত, কিন্তু করে না। কেন জানো? তোমার জন্য। তাই প্রতিদিন সানজিদা নিজে কান্না করে আর ভাবে তুমি যাতে সুখী হও। আচ্ছা, সানজিদা তো অন্যের বউ, তাও কেন তুমি আমাকে এখন ভালোবাসো না? তোমার জিদ অহংকার এগুলোর জন্য তুমি আমাকে আগে কারণে অকারণে আমাকে আঘাত করতা, সেই জন্য তোমার প্রতি আমার কোনো রকম ইন্টারেস্ট নাই। আমি তো এখন আগের মতো নেই, এখন আমাকে মেনে নাও না। আমাকে আর কিছুটা দিন সময় দেন। চলো সানজিদার কাছে যাব। না, এখন যাব না। আর আপনি যান, ওই যে অন্তরকে দেখতেছেন, আমি ওইখানে যাই। চুপ, আমার সাথে আসো। আমার হাত ধরে টানতে টানতে সানজিদা রুমের কাছে নিয়ে গেল। সানজিদা রুমে অনেক মেয়ে ছিল। সানজিদা, জান্নাত আর আমাকে দেখে সবাইকে চলে যেতে বলল। সবাই চলে গেল। জান্নাত সানজিদার কাছে গেল আর গিয়ে সানজিদাকে জড়িয়ে ধরলো। সানজিদা ও জান্নাতকে জড়িয়ে ধরলো। আমাকে মাফ করে দে সানজিদা। আরে মাপ চাইতেছিস কেন? জেনেও না জানার ভান করতেছিস? করব, কিন্তু যে শর্ত আছে। কি শর্ত? শর্ত এইটাই যে আজ থেকে জেনে আর না শুনি যে তুই জনির সাথে খারাপ আচরণ করেছিস। জান্নাত তখন সানজিদাকে জড়িয়ে ধরে। সানজিদা তখন আমার কাছে আসে। জনি, আমি চাই জান্নাতকে খুশি দেখতে, আর তোমাকেও খুশি দেখতে। আমার কথা না ভেবে তুমি জান্নাতকে নিয়ে সুন্দর করে সংসার করো। আমি, জান্নাত আর সানজিদা তিনজন অনেকক্ষণ কথা বলার পর আমি আর জান্নাত রুম থেকে বাহির হলাম। আপু আমাকে দেখে সুন্দর একটা হাসি দিল, আমিও হাসি দিলাম। তোকে যেন এরকম হাসি খুশি দেখি। আচ্ছা আপা। যা ভাই, এখন গিয়ে শুয়ে পড়, অনেক রাত হয়েছে। আচ্ছা। আমি তখন সেখান থেকে রুমে চলে আসি, এসে বিছানায় শুয়ে পড়ি। অনেক খারাপ লাগতেছে বুকের ভেতর। কিছুক্ষণ পর দেখি জান্নাত রুমে আসলো,
এসে দরজাটা লাগিয়ে দিল আর বিছানার কাছে আসলো। এসে দেখে যে আমি শুয়ে আছি। জান্নাত তখন গিয়ে আমার উপর শুয়ে পড়ে আর আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। আমি কিছু বললাম না। জান্নাত তখন আমাকে জড়িয়ে ধরে আমার ঠোঁটে একটা চুম্মা দিল। তারপর আবার মুখে, গালে, কপালে চুম্মা দিতে থাকে। কি ব্যাপার, এরকম কেন করতেছেন পাগলের মতো? চুপ, একদম চুপ, কোনো কথা বলবা না। আমি বাধা দিতে যাব তখন ওই, একটুও বাধা দিবি না। এই কয়দিন অনেক কষ্ট দিয়াছ, আজ তা পুষিয়ে নেব। আমি নিজের প্রতি আর ঠিক থাকি না। দুজনে তখন ভালোবাসার গহীনে ডুবে যাই। সকালে ঘুম যখন ভাঙে তখন দেখি জান্নাত আমার বুকের মাঝে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে আর ঘুমাইতেছে। ঘুমন্ত অবস্থাতে কতটা সুন্দর দেখা যাচ্ছে, মনে হয় কোনো পরীকে দেখতেছি। ভালো করে জান্নাতের দিকে চেয়ে রইলাম। কতটা রাগী মেয়ে ছিল আগে, কিন্তু এখন কতটা ভালো হয়ে গেছে। আগে কারণে অকারণে যাকে আগে মারত, অপমান করত, আজ তারই বুকে মাথা দিয়ে আরামে ঘুমাইতেছে। বুঝি না মেয়েদের মন কখন থেকে যে কখন পাল্টে যায়। আজ আমি খুশি, কতটা ভালো লাগতেছে সবাইকে পেয়ে। একা বসে আছি, সানজিদা তখন আমার কাছে আসলো। কি করো জনি? এই তো বসে আছি। আচ্ছা জনি, অনেক সময় দেখি তুমি একা বসে চিন্তা করো। আমি জানি সেটা আমার জন্য। আমিও যে তোমার জন্য তোমারই মতো অনেক সময় চিন্তা করি। আমার একটা কথা রাখবা? বলো, কি কথা? আমি তোমাকে যতবার দেখি তখনই আমার খারাপ লাগে। তাই তুমি সবসময় এখানে আসবা না। জান্নাতকে নিয়ে তোমার বাড়িতে থাকবে। বিশ্বাস করো, তোমাকে দেখলে আমার খারাপ লাগে। তাই বলতেছি, আমি তোমাকে কম দেখবো, দেখা করব না, তাহলেই ভালো হবে। ওকে, আমিও চাই। গুড বয়। তারপর আমি জান্নাতকে নিয়ে আমাদের বাড়িতে এসে পড়ি। মাঝে মাঝে মাকে দেখতে চাই, কিন্তু সানজিদার সাথে দেখা করি না। এখন আগের থেকে ভালোই লাগে। আগে দেখতাম সানজিদাকে, তখনই খারাপ লাগতো। তখন বসে বসে চিন্তা করতাম, কিন্তু এখন দেখা হয় কম, চিন্তাও কম। রাতে শুয়ে রইছি, জান্নাত তখন আমাকে জড়িয়ে ধরলো আর আমার বুকের উপর আসলো। এসে, আমি জানি তুমি এখনো সানজিদার জন্য মন খারাপ করো, সানজিদাও করে। আমাকে মাফ করে দিও। আমি না অনেক বড় ভুল করেছি তোমাকে আর সানজিদাকে আলাদা করে। এই, তুমি কাঁদতেছো কেন? আসলে একটু মন খারাপ হয়, কিন্তু এখন যে তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া যে এখন থাকতে পারবো না। আমি জানি তো তুমি এখন আমাকে ভালোবাসো। আমি আর কোনোদিন তোমাকে কষ্ট দিব না, এখন থেকে শুধু ভালোবাসা দিব। আচ্ছা পাগলি। শুধু তোমারই পাগলি। এটা বলে আমার বুকে মাথা রাখলো। আমি তখন জান্নাতকে আমার বুকে নিলাম, কপালে একটা চুমু দিলাম, তারপর বুকে নিয়ে শুয়ে রইলাম। চলুক না তাদের ভালোবাসা। এতদিন যত কষ্ট পাইছে, এখন তা ভালোবাসা পেয়ে সব কষ্ট ভুলে যাবে। ভালো থাকুক জান্নাত আর জনের ভালোবাসা, ভালো থাকুক সানজিদা আর অন্তরের ভালোবাসা। হাই বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।